মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা ভয়ানক প্ল্যান। তিনি বাড়িতে বসে যে শুধুমাত্র এই কবিতা লিখছেন এমনটা নাও হতে পারে। আজকে এমন কিছু তথ্য প্রবাবিলিটির ভিত্তিতে আপনাদের সামনে বলবো, সেটা মারাত্মকের থেকেও মারাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা আর সাপের মুখে চুমু খাওয়ার মধ্যে কোনো বৈপরীত্য নেই। যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চুরি দুর্নীতি প্রমাণ হচ্ছে ততদিন পর্যন্ত তাকে জেলে রাখা যাবে না, সে কথা সত্যি। কিন্তু তার ওপর যদি শুভেন্দু অধিকারী কিংবা ভারত একেবারে গোটা ইন্ডিয়ার তরফ থেকে, মানে নরেন্দ্র মোদীর সরকারের তরফ থেকে যদি নজরদারি না করা হয়, তাহলে সেটা হবে সব থেকে বড় বোকামি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভারত প্রেমী আর কতটা ভারত বিদ্বেষী, তার গোটা 15 বছরের সময়কালে তিনি একেবারে প্রত্যেকটি ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি যে কতটা হিন্দু বিরোধী সেটাও তিনি কিন্তু পরিষ্কারভাবে সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। এবং শুধু বোকা বানানোর জন্যই কখনো জগন্নাথ ধাম দীঘাতে, কিংবা কখনো ওই ছুঁড়ে দূর থেকে এরকম ভাবে শিবের মাথায় ফুল ছুঁড়ে দেওয়া, কিংবা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা ছুঁড়ে দেওয়া, এইগুলো কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু এর পেছনেও আমেরিকার ডিপ স্টেট, যারা কোনোদিনই চায় না ভারতের অগ্রগতি হোক, সেই টুলকিট, তাদের টুলকিট হয়ে মানে এই দেশে ছড়িয়ে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে প্রচুর রাজনৈতিক দল। সেই টুলকিট কি আবারও সক্রিয় হতে চলেছে? আমাদের কাছে কিন্তু যে মানে ইপস অ্যান্ড বার্ডস এর তরফ থেকে মানে ওই কোয়েশ্চেন মার্ক দিয়ে যে তথ্যগুলো আমাদের কাছে আসছে সেটা ভয়ঙ্কর। তার কারণ আপনারা জানেন 23 তারিখে ইউএস স্টেটস ইউএস সেক্রেটারি অফ স্টেটস মার্কো রুবিও, যাকে আমাদের ভাষায় বলে বিদেশ মন্ত্রী, তিনি ভারতে এসে দিল্লি যাওয়ার আগে সোজা কলকাতায় এসেছিলেন। কেন এসেছিলেন জানেন? আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে। কিন্তু অত্যন্ত সিরিয়াস এই ঘটনাটি, তাই মন দিয়ে শুনবেন প্রত্যেকটি অংশ। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। মার্কো রুবিও, বললাম সেক্রেটারি অফ স্টেটস, অর্থাৎ আমাদের ঠিক জয়শঙ্কর যেরকম সেরকম বলতে পারেন। সেই মার্কো রুবিও তিনি 4 দিনের ভারত সফরে এসে প্রথম তার গন্তব্য ছিল কিন্তু নয়াদিল্লি নয়, কলকাতা। মিশনারি অফ চ্যারিটিজ, সেখানে কিন্তু তিনি প্রথমে এসেছেন, সেখানে কয়েক ঘন্টা সময় কাটিয়েছিলেন, তারপরে তিনি দিল্লি উড়ে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আর এখানে একটা বড় ধোঁয়াশা তৈরি হয়েছে, কেন হঠাৎ করে দিল্লি না গিয়ে প্রথম তিনি কলকাতায় আসলেন মার্কো রুবিও। তিনি মিশনারি অফ চ্যারিটি হচ্ছে মাদার টেরিজার একটি সংস্থা, এবং সব থেকে রিপাবলিক ইন্ডিয়া, রিপাবলিক বাংলা, এই দুটো মিডিয়াতে প্রথম এই তথ্য প্রকাশ্যে আসে। কি তথ্য? না, যে 23 তারিখে মার্কো রুবিও মিশনারিজ অফ চ্যারিটিজে গিয়ে দেখা করলেন কয়েক ঘন্টার জন্য, এবং মিশনারিজ অফ চ্যারিটিজে যারা ওই মার্কো রুবিওকে রিসিভ করলেন, তারা জাস্ট একদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন। ডট আপনারা মেলাবেন, ডট মেলানোর দায়িত্ব আমার না। রিপাবলিক ইন্ডিয়া এবং রিপাবলিক বাংলার তথ্য অনুসারে এই সিস্টার যারা তাকে ওয়েলকাম করলেন, তারাই, তাদের মধ্যে 2-3 জন ঠিক তার একদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। আপনাদের এখানে মনে থাকতে পারে, পশ্চিমবঙ্গে যখন ফল প্রকাশ হয়, মাত্র তার 1 থেকে 2 দিনের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে, সম্ভবত ফোনেই কথা হয়েছিল, কথা বলে তিনি এটা নিয়ে প্রধানমন্ত্রীকে কিছু বক্তব্য বলেছিলেন, যে কনগ্রাচুলেশন বা এরকম টাইপের সৌজন্যমূলক কিছু বক্তব্য বলেছিলেন। আপনি কল্পনা, সেই দিনই আমরা বলেছিলাম, আপনি কল্পনা করে দেখুন যে ভারতের অঙ্গরাজ্যগুলোর মধ্যে একটি রাজ্যে নির্বাচন হচ্ছে, সেখানে জয় পরাজয় নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট কথা বলছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের অন্য কোনো রাজ্য নিয়ে কথা হয় না। আসলে পশ্চিমবঙ্গর একটা অবস্থান, ভৌগোলিক অবস্থানটা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার কারণ বাংলাদেশের সঙ্গে যে আমেরিকার এই যে একেবারেই একটা মানে ক্যাপচার্ড হয়ে থাকা, সেই ক্যাপচার্ড হয়ে এখনো যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, জানা যায় নাকি শোনা যায় নাকি কান পাতলে তিনিও অনেক শর্তের বিনিময়ে তারও সেখান থেকে মুক্তি, তার আসার পারমিশন দিয়েছে আমেরিকা, এবং তিনিও কিন্তু এখানে কার্যত টুল কিট হয়ে কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ ওয়ান অফ দেম বলে, মানে এর প্রমাণ নেই ডেফিনেটলি, কিন্তু এটা বলা হয়ে থাকে, কথিত। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিস্টাররা একদিন আগে কথা বললেন, তার পরের দিনই মার্কো রুবিও তাদের সঙ্গে এসে যোগাযোগ করলেন। এর মধ্যে কি কোনো সরল রেখা দেখতে পাচ্ছেন? শুভেন্দু অধিকারী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অনেক কাজ করছেন। যে কাজটা তিনি করছেন না, যেটা তার জন্য বিপদ আনতে পারে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে ছেড়ে রেখে দেওয়া। যদি তার বিরুদ্ধে চুরি দুর্নীতির প্রমাণ করতে না পারা যায়, তাহলে সেটা কার্যত হবার সম্ভাবনা অত্যন্ত কম বলে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস। আপনাদেরও তাই বিশ্বাস ছিল, মানে বিজেপি নেতৃত্বে। কিন্তু সেটা যদি করতে সময়ও লাগে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যদি নজর সরিয়ে নেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা ঝড় তৈরি হবে। আমি ঠিক এই জায়গায় কেন এই কথাগুলো বলছি, মাদার টেরিজার কে নিয়ে ভারতবর্ষে দু রকমের বক্তব্য রয়েছে। এক, মাদার টেরিজা নোবেল লরিয়েট, এবং তিনি ভারতের প্রচুর দুস্থদের জন্য কাজ করতেন নাকি, তিনি প্রচুর শিশু থেকে বৃদ্ধার দায়িত্ব নিতেন, তার স্পর্শে রোগ ভালো হয়ে যেত, এরকম প্রচুর মিথ রয়েছে এবং তার মধ্যে কিছু ফ্যাক্টও রয়েছে। অন্যদিকে আবার এটাও জানা যায়, এই তথ্যগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এসেছে কখনো না কখনো, সেটা হতে পারে 10 বছর আগে, 15 বছর আগে, হয়তো বা মাদার টেরেজা যখন জীবিত ছিলেন, সেই সময় নাকি মাদার টেরেজার ওই সংস্থা থেকে শিশু পাচার হতো, শিশু বিক্রি হতো। আমি দেখানোর চেষ্টা করছি সংবাদ মাধ্যমের সেই কাটিং, যদি মনে থাকে আমার, কিন্তু আপনারা নেটে সার্চ করলেও পেয়ে যেতে পারেন। শিশু বিক্রির অভিযোগ ছিল মাদার টেরেজার সংস্থার নামে। শুধু তাই নয়, মাদার টেরেজার হোমে যে সমস্ত বৃদ্ধার ট্রিটমেন্ট দেওয়া হতো বলে বলা হতো, অনেক জার্নালিস্ট, বিদেশি জার্নালিস্টরা অভিযোগ করেছেন তাদের দরকার মতো পেন কিলারটাও পর্যন্ত দেওয়া হতো না, তাদেরকে যন্ত্রণা দেওয়া হতো। এইরকম দ্বিতীয় মত রয়েছে, এবং এটা একটা বিরাট রহস্যের, যে সত্যি মাদার টেরেজা এবং তাদের সংস্থা পশ্চিমবঙ্গে কোনো উদ্দেশ্যের জন্য কি তারা থাকেন এখানে, নাকি সত্যি তাদের একম এবং অদ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা। তার কারণ ধর্মান্তরণ বিষয়টাও কিন্তু আরো একটা বড় অভিযোগ তাদের শাখা সংগঠন কিংবা তাদের সংগঠন কিংবা তাদের সঙ্গে জড়িত কোনো না কোনোভাবে উঠেছে। কিন্তু সেই সব অভিযোগই যে সত্যি এমনটাও কোনো কোথাও প্রমাণ নেই, আবার সবগুলো মিথ্যে এইটাও তারা প্রমাণ করতে পারেননি। ঠিক এই সময় আরো একটা ভিডিও আমি আপনাদের সামনে দেখাবো। এই ভিডিওটা রাজ্যের প্রাক্তন দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষ সম্পর্কে কত রকমের কটূক্তি করেছেন, ইংল্যান্ডে গিয়ে বলে এসেছেন যে থ্যাংক ইউ আপনারা এতদিন ধরে যে ভারতে ছিলেন। এই রকম একজন মুখ্যমন্ত্রী বিদেশে ইংরেজদের গিয়ে থ্যাংক ইউ দিয়ে এসেছিলেন ভারতে এতদিন ধরে ছিলেন বলে। সেই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী, তখনও নির্বাচনের পরাজয় হয়নি, ডেটটা সম্ভবত 12ই এপ্রিল তিনি মিশনারি অফ চ্যারিটিজের একটা মানে একটা শাখাতে গিয়ে দেখা করলেন, এবং সেখানকার সিস্টাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উইশ করলেন। সেই ভিডিওটা আপনাদের দেখাবো, সেই ভিডিওটা আপনারা দেখুন। Wish you all the best. Thank you so much. Wish you all the best, Didi. Welcome. Yes. ठीक है। দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা সেদিনই পোস্ট করেছিলেন, এবং এটা ফলাও করে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছিলেন। আমাদের এইখানে প্রশ্ন, যে সংস্থা
দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে থাকছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানা শুরু হওয়ার আগে থেকে যে সংস্থা পশ্চিমবঙ্গে থাকছেন, সেই সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গবাসীর নিদারুণ যন্ত্রণা, আরজি করের এফেক্ট কিংবা সন্দেশখালির মতো ঘটনা তাদের কানে পৌঁছায়নি, এমন তো হতে পারে না। এত কিছু ঘটে যাওয়ার পর রাস্তায় মহিলাদের কিভাবে, মুসলিম মহিলাকে বেত্রাঘাত করা হয়েছিল, সেই ভয়াবহ চিত্র আমাদের সামনে এসেছিল। আপনারা ভুলে গেছেন কিনা জানি না। বেল্ট দিয়ে সেই মুসলিম পরিবারেরই, মানে সেই মুসলিম গোষ্ঠীরই একজন মাতব্বর তৃণমূলের ওই মহিলাকে বেল্ট খুলে রাস্তার মধ্যে পেটাচ্ছেন এবং সবাই দাঁড়িয়ে রয়েছেন। এই মহিলা নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন থেকে শুরু করে যত রকমের নির্যাতন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে, তা সত্ত্বেও এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীকে মানে উইশে ভরিয়ে দিয়েছিলেন। সম্ভবত জানি না উইশটা হয়তো তার আরো একবার ফেরত আসার জন্যই উইশ ছিল কিনা। এইটা কি কোথাও সন্দেহ তৈরি করে না যে এইরকম একটা দুর্নীতিবাজের সঙ্গে দেখা করে সিস্টাররা এত হাসি মুখে তাকে উইশ করলেন? সেই উইশটা কখন? যখন তিনি প্রচারে রয়েছেন, যখন রাজ্যে ভোট প্রচার শুরু হয়ে গেছে, সম্ভবত প্রথম দফার ভোট হয়ে গেছে বা হবে, আমার মনে মানে প্রথম ডেটটা খেয়াল পড়ছে না। সেটা দেখলেই বুঝতে পারবেন যে ওই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে উইশ করা মানেই হচ্ছে তার জিতে আসার উইশ। এইখানে ডটগুলো আপনারা কাউন্ট করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জন্য কি কি বলেছিলেন। 2021 সালে হিলারি ক্লিন্টন যখন এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল। এমনকি বাংলাদেশের সঙ্গে জলবন্টন নিয়েও হিলারি ক্লিন্টনের কথা হয়েছিল। সেই হিলারি ক্লিন্টন, যিনি মানে ইউনুসের সরকার ছিল বাংলাদেশে কিছুদিন আগে, সেই ইউনুসের একেবারেই টুলকিট হচ্ছে, মানে ইউনুস হচ্ছে হিলারি ক্লিন্টনের, খুব বাজে ভাষায় বললে, পোষ্যপুত্র। সেই ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় কিন্তু বসিয়ে দিয়েছিল ওই হিলারি, মানে ওই ডিপ স্টেট। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বসার পেছনে ডেফিনেটলি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনটা ছিল, কিন্তু বাকিদের সমর্থন না থাকলে এই এত কিছুর মধ্যে তিনি এত হুঙ্কার টুঙ্কার দিতে পারতেন না। হিন্দু ধর্মকে আক্রমণ করার পরেও, মানে হিন্দু 70% দেশে থাকা সত্ত্বেও, রাজ্যে থাকা সত্ত্বেও তাদের বিরোধিতা করে তাদের দুর্গাপুজোতে হিজাবের মতো করে পরে নিয়ে গিয়ে এতটা ঔদ্ধত্য তিনি পেতেন না, যদি না জানতেন তার পিছনে ব্যাকআপ রয়েছে। এগুলো সব ইপস অ্যান্ড বার্ডস। এই মুখ্যমন্ত্রী শুধুমাত্র হিন্দুদের বোকা বানানোর জন্য একেবারে কখনো কখনো মাঝে কালীঘাটে চলে যেতেন, সেখানে কালীঘাটের মন্দির থেকে মা কালীর বন্দনা নয় নিজের প্রশংসা করতেন। কখনো আবার দূর থেকে এইভাবে নারকোল এমন ভাবে ফাটাতেন, সে নারকোল ফাটতোই না, কারোর গায়ে লেগে যাওয়ার উপক্রম। চটি পরে রথের দড়ি টানতেন। কিংবা আপনাদের যত মনে রয়েছে শিবের লিঙ্গে যে মানে মানে কি বলবো, সভ্যভাবে মানে সেই সমর্পণ করতে হয়, পুজো করতে হয়, সেটা দিয়ে এইভাবে ঢেলে দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা মানে দেখেই বোঝা যায় যে তার পছন্দ নয়, কিন্তু তিনি মানুষকে বোকা বানানোর জন্য এই কাজটা করছিলেন এবং সেটা করতেন। আজকে সেই কারণে আমার বক্তব্য, আপনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে লক্ষ্মীর ভান্ডার দিন, পশ্চিমবঙ্গের স্কুলগুলোকে এগিয়ে নিয়ে যান, শিল্প আনার ব্যবস্থা করুন, কিন্তু এই প্রত্যেকটি প্রচেষ্টা আপনার জলে চলে যাবে যদি এই দুর্নীতিবাজ মহিলা, যিনি 15টি বছর পশ্চিমবঙ্গে আইনকে অমান্য করে, আইনকে পরিবর্তন করে দিয়ে দুর্নীতি করার জন্য যা যা প্রয়োজন সেগুলোকে নিয়ে আসার জন্য, এবং সমাজের সর্বোচ্চ স্তরের যারা দুর্নীতিবাজ, যারা মানে গুন্ডা, তাদেরকে আশ্রয় দিয়ে নিজেকে তাদের জননী হিসাবে তুলে ধরে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যে যন্ত্রণা দিয়েছে, সেটা এখনো তিনি ঘরে বসে যদি ভাবছেন যে কবিতা লিখছেন, তিনি টিভিতে সিরিয়াল দেখে সময় কাটাচ্ছেন, তাহলে ভুল করবেন। ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর পশ্চিমবঙ্গকে 15 বছর শাসন করার পর, এর পরেও তার বিরুদ্ধে যাদের সন্দেহ তৈরি হয়নি, তারা অ্যাকচুয়ালি মূর্খের স্বর্গে বাস করছেন। সরি টু সে, আমি আমার বক্তব্যের জন্য, কিন্তু এটা আমার নিজস্ব বক্তব্য। আপনারা বলুন, কমেন্ট করুন এখানে, এটা কি সত্যিই একটা ডিসক্রিট ঘটনা? মার্কো রুবিও আসলেন কলকাতায়
প্রথমেই তাকে অভ্যর্থনা মানে তিনি চাইলেন না সেটা নিতে, তিনি চলে আসলেন কলকাতায়। যাদের সঙ্গে মিট করলেন তারা একদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন মিট করতে গেলেন? তিনি তো আর মুখ্যমন্ত্রী নেই, তার কাছ থেকে তো পাওয়ার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের সংস্থার জন্য এখন কিছু করতে পারবেন না। তাহলে কি মেসেঞ্জারের কাজটা করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে কোনো তথ্য তাদের হাত দিয়ে পাঠিয়ে দিলেন? এগুলো সব ইফস অ্যান্ড বাটস, ডট কানেক্ট করার দায়িত্ব আপনাদের। আমি শুধু একটাই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির দায়ে যতদিন না পর্যন্ত তার নিজ স্থানে রাখতে পাচ্ছেন, ততদিন অন্তত প্রমাণ করার আগে ততদিন পর্যন্ত তার ওপর চোখ যদি সরিয়ে ফেলেন, তাহলে সেটা পশ্চিমবঙ্গের জন্য বিপজ্জনক। আমাদের পড়শি দেশ কিভাবে জ্বলে গিয়েছিল এই ধরনের টুল কিটগুলোকে অ্যাক্টিভেট করে বিদেশ থেকে কিভাবে পরিচালিত হয়েছিল সেটা আমরা দেখেছি। তাই এই দুর্নীতিবাজ নেতা একে কিন্তু একটুও যদি আপনি স্পেস দেন, তাহলে এ কিন্তু ভয়ঙ্কর হয়ে নেমে আসবে পশ্চিমবঙ্গবাসীর জন্য। শুধু এই দিকটা তুলে ধরার জন্য আজকের পর্বটা আপনাদের সামনে করলাম। সমর্থন করলেও লিখে জানাবেন। এগুলো ইফস অ্যান্ড বাটসের ভিত্তিতে ডট পয়েন্টগুলো আপনাদের দিলাম, কিন্তু পয়েন্টগুলো কানেক্ট করার দায়িত্ব স্বয়ং আপনাদের। কোনো কনক্লুশনে আমি আসলাম না। আপনাদের সকলকে মানে ভালোবাসা, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে পর্ব এখনকার মতো এখানে শেষ করলাম।